নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা নাও। নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, তোমাদেরকে যদি একটি কথা জিজ্ঞাসা করি, যেমন আজকে যে ক্লাসটি আমি নিচ্ছি এর পেছনে ক্যামেরা নিয়ন্ত্রণ করছে একজন ছেলে, তার নাম শিথিল। আমি যদি বলি যে ছেলেটি আজ এই ক্লাসের ক্যামেরা নিয়ন্ত্রণ করছে তার নাম শিথিল, এই কথাটি এইভাবে লম্বা করে না বলে যদি সহজ করে তোমরা বলো, তাহলে কি বলবে? তোমরা হয়তো বলবে যে ক্যামেরা নিয়ন্ত্রণকারী ছেলেটির নাম শিথিল। শিথিল। অথবা আমি যদি বলি যে ছেলেটি রোজ স্কুলে আসে তার নাম রফিক। এই কথাটিকে কিন্তু ছোট করে বলা যায়। তোমরা বলতে পারো যে রোজ স্কুলে আসা ছেলেটির নাম রফিক। এই যে আমরা কি করলাম, এটি অনেকগুলো পদকে আমরা সংক্ষিপ্ত করে একটা পদে নিয়ে আসলাম, সংক্ষিপ্ত করলাম। অথবা টুপি পরা ছেলেটির নাম শফিক। এইটা টুপি পরা ছেলে, এই কথাটাকে আমরা আবার লম্বা করে বলতে পারি যে ছেলেটি টুপি পরে আছে। তাহলে যে ছেলেটি টুপি পরে আছে, এই এতগুলো শব্দকে আমরা একটা পদে বললাম টুপি পরা ছেলে। তাহলে আমরা কি করছি, অনেকগুলো পদকে এক পদে মিলিত করছি। এর নাম কি তোমরা জানো? ব্যাকরণের এটাকে কি বলে? সমাস। আজকে আমাদের আলোচনার বিষয় সমাস। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। সমাস তোমাদের অনেক দিনের চাওয়া ছিল, তোমরা সমাস ক্লাস করতে চেয়েছিলে। আজকে রুটিনে আমরা সমাস ক্লাস পেয়েছি। আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করব। তবে একটি কথা কিন্তু প্রচলিত আছে, সমাস শিখতে লাগে 6 মাস। অর্থাৎ সমাস অধ্যায়টা একটু বড় এবং বেশ কিছুটা সময় লাগবে। আমাদের হয়তো কয়েকটি ক্লাস করতে হবে সমাসের উপরে। যাই হোক বন্ধুরা, তো সমাস করতে গিয়ে আমাদের যেটি প্রথমেই জানা উচিত বা জানা দরকার, সেটি হচ্ছে সমাস কাকে বলে। সমাস শব্দের অর্থই বা কি তোমরা লিখে নাও। সমাস শব্দের অর্থ, সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ, এক পদীকরণ। এক পদীকরণ অনেকগুলো অর্থ হচ্ছে। সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ, এক পদীকরণ। সংজ্ঞা কি বলা যায়? সংজ্ঞাটা যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি পরস্পর অর্থ সম্পর্কিত, পরস্পর অর্থ সম্পর্কিত দুই বা ততোধিক পদকে এক পদে, এটা কিন্তু সম্পর্কিত বানানটা কয়বার শিখে দিলে সঠিক হবে। এক পদে মিলিতকরণের প্রক্রিয়াকে সমাস বলে। আমরা আবার বলি, পরস্পর অর্থ সম্পর্কিত দুই বা ততোধিক পদকে এক পদে মিলিতকরণের প্রক্রিয়াকে সমাস বলে। তোমরা প্রশ্ন করতে পারো যে সমাস শব্দের অর্থ মিলন, কিন্তু তোমরা এর আগে শিখেছ সন্ধি শব্দের অর্থ মিলন। তাহলে কি দাঁড়াচ্ছে, পার্থক্যটা কি? সন্ধিতে হয় ধ্বনির মিলন, মনে রাখবে, আর সমাসে হয় পদের মিলন। এই কথাটা মনে রেখো, তাহলেই হবে। তাহলে পরস্পর অর্থ সম্পর্কিত দুই বা ততোধিক পদকে এক পদে মিলিতকরণের যে প্রক্রিয়া, তারই নাম হচ্ছে সমাস। পৃথিবীতে
আমাদের দেশে অনেক কিছু প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে হয়। আমি যদি এখনো কাপড় নিয়ে এসে বলি এটা একটা জামা, তাহলে কিন্তু হবে না। 2 গজ কাপড় নিয়ে এসে তোমরা বলতে পারো না স্যার এটা জামা, তাহলে কি করতে হবে? ওটিকে দর্জির কাছে নিয়ে প্রক্রিয়ার মাধ্যমে সেলাই করে আনলে তবে তাকে আমরা জামা বলবো। অথবা আমরা চাল, ডাল, তেল, নুন এগুলোকে একবারে আমরা বলতে পারি না যে এগুলো ভাত, পোলা বা খিচুড়ি। তাহলে আমাদের কি করতে হয়? আমরা চালকে ভাত বলতে পারবো না। চালকে ভাত বলতে গেলে আমাদের একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। সেটি হচ্ছে কি, সেটাকে ধুয়ে পানি দিয়ে জাল দিলে তবে সেটা হবে ভাত। তাহলে একটা প্রক্রিয়ার মাধ্যমে যদি আসে তবে তাকে প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে সমাস। তাহলে আমরা সমাসের সংজ্ঞা শিখলাম। এবার বলি যে সমাস তাহলে কত প্রকার। সমাসের প্রকার ভেদ নিয়ে যেখানে মতভেদ আছে, যাই হোক, প্রথমত আমরা বলবো সমাস প্রধানত 6 প্রকার। সমাস প্রধানত 6 প্রকার। কত প্রকার? 6 প্রকার। 1 দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। 2 কর্মধারয় সমাস। 3 তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। 4 বহুব্রীহি সমাস। 5 দ্বিগু সমাস এবং 6 হচ্ছে অব্যয়ভাব, অব্যয়ভাব সমাস। তাহলে আমরা কি পেলাম? দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ভাব। দ্বন্দ্ব, দয় বয়, দন্ত নয় দয় বয়। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়। এখন এখানে যে মতভিত্তির কথা আমি বললাম যে কোন কোন পণ্ডিত বা ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাস বলছেন। তারা বলছেন দ্বিগু সমাস বলে কোনো সমাস নেই, তাদের মতামত। আর একদম বলছে হ্যাঁ সেটা আমরা মানলাম, কিন্তু কর্মধারয় সমাস বলেও কোনো সমাস নেই, ওটি হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে দ্বিগু সমাস বাদ চলে গেল, কর্মধারয় বাদ পড়ে গেল। সেই দিক থেকে সমাস হয়ে গেল 4 প্রকার: দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি এবং অব্যয়ভাব। তাহলে এই কথাটি মনে রাখার একটা উপায় আছে। একটা সূত্র মনে রাখো, দিক ও কত অথবা কত দিক। দিক কত মানে কি? দ্বিগুকে কর্মধারয়, দ্বিগুকে কর্মধারয় আর কর্মধারয়কে তৎপুরুষ। কর্মধারয়কে কি বলছি? তৎপুরুষ। এখানে যেমনটা বলছিলাম, দ্বিগু চলে গেল কর্মধারয়ের মধ্যে আর কর্মধারয় চলে গেল তৎপুরুষের মধ্যে। তাহলে দিক কত বা কত দিক, কর্মধারয়কে তৎপুরুষ, দ্বিগুকে কর্মধারয়, এই কথাও বলা হয় কত দিক। এটাও মনে রাখলেই হবে, কর্মধারয়কে তৎপুরুষ আর দ্বিগুকে কর্মধারয়। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে প্রশ্ন যদি আসে যে দ্বিগু সমাসকে কোনো ব্যাকরণবিদ বা পণ্ডিত কি কোন সমাস বলেছেন, তোমরা বলবে যে কর্মধারয় সমাস। আবার যদি প্রশ্ন আসে যে কর্মধারয় সমাসকে কোন সমাস বলা হয়ে থাকে, তাহলে বলবে তৎপুরুষ সমাস। আবার প্রশ্ন আসতে পারে যে কোন পণ্ডিতের মতে সমাস মূলত কত প্রকার, এরকম প্রশ্ন যদি আসে তখন তোমরা বলবে কারো কারো মতে সমাস মূলত 4 প্রকার। সেটা কি? আমি যে সাউন্ড বোধহয় কি হলো, সাউন্ড হলো, আমার মনে হয় সাউন্ড শুনতে পাচ্ছি কিনা যদি একটু যদি কমেন্ট করে দেখায় ছেলেরা সাউন্ড শুনতে পাচ্ছি কিনা এই মুহূর্তে। আমরা যদি একটু চেক করে দেখি সাউন্ড হচ্ছে কিনা। আমরা সাউন্ড চেক করব। মনে হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেল সাউন্ডটা, সেই জন্য আমি বলছিলাম। বন্ধুরা যেটা বলছিলাম আর একটু বলে নেই, যে কোনো পণ্ডিত বা ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাস বলেছেন। আবার কেউ কেউ কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাস বলেছেন। সেই দিক থেকে সমাস মূলত 4 প্রকার: দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি এবং অব্যয়ভাব।
তাহলে এই বিষয়ে তোমাদের জানা হয়ে গেল। এখন যেটি আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সমাস। আসলে সমাস করতে কি কি বিষয় লাগে? সমাস আমরা যে করবো আর কোনো কাজ করতে গেলে কিছু কিছু উপাদান লাগে। সমাস করতে কি কি লাগে আমরা দেখাবার চেষ্টা করছি। তোমরা দেখো আমরা সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি কিনা কমেন্ট করে জানালে ভালো হতো। তারপর আমরা চেষ্টা করছি সাউন্ড হয়তো শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সমাস করতে কি কি লাগে সেগুলো দেখাবার চেষ্টা করছি। এটি হচ্ছে আমি একটি বাক্য লিখছি, যে মহান যে নবী, এটাকে আমরা বলি সমাস করলে হয়, সমস্ত পদ হয় মহান। মহান যে নবী মহানবী, মহান যে নবী মহানবী। মহানবীর এই বাক্যটিকে বলা হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্যর আরো একটি নাম আছে বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য এর আরো একটি নাম আছে সমাস বাক্য। তাহলে ব্যাস বাক্যের অপর নামগুলো কি? ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এক কথায় এইটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। মূলত সমাস বাক্যের স্কেল বলা হয় ব্যাস বাক্যকে। আমরা যে কোনো সমাস নির্ণয় করতে গেলে এই স্কেলের মধ্যে ফেলে তারপরে আমরা সমাস করে থাকি। আমরা যখন দোকানে যাই, দোকানে গিয়ে যখন বলি যে ভাই 2 গজ কাপড় দেন, তখন কি করে দোকানদার? তখন কি করে? একটা স্কেল অথবা একটা ফিতা বের করে মেপে দেন। তা আমরা যখন সমাস বের করবো যে মহানবী কোন সমাস, তখন আমরা এই স্কেলের মধ্যে ফেলবো যে মহান যে নবী, এই বাক্যের মধ্যে ফেললে তখন আমরা বুঝতে পারবো যে এটা একটি কর্মধারক সমাস। সেটি পরে আমরা আলোচনা করবো। আর এটাকে বলা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ এর আরেক নাম সমাস শেষ কোনো পদ বলা হয়। আর ব্যাস বাক্যের দুটি অংশ থাকে। একটি হচ্ছে পূর্বপদ আর আরেকটি হচ্ছে পরপদ বা উত্তরপদ। পরপদ বা উত্তরপদ। আর এই যে ব্যাস বাক্যের মধ্যে যেসব পদ আছে তার প্রত্যেকটি পদকে একত্রে বলা হচ্ছে আবার সমস্যমান পদ। সমস্যমান পদ। তাহলে সেক্ষেত্রে সমস্যমান পদ আমরা কি কি পাচ্ছি? ব্যাস বাক্য মহান পাচ্ছি, যে পাচ্ছি, নবী পাচ্ছি। আর পূর্বপদ মহান, পরপদ বা উত্তরপদ হচ্ছে নবী। তাহলে আমরা সংজ্ঞাটা আরেকবার ক্লিয়ার করে নিই। আমরা প্রথমেই ব্যাস বাক্য এর সংজ্ঞা বলবো, তোমরা যদি একটু শুনে লিখে রাখো। ব্যাস বাক্যের সংজ্ঞা হচ্ছে যে বাক্য দ্বারা সমাস নির্ণয় করা হয় তাকেই ব্যাস বাক্য বলে। আবার অন্যভাবে বলা যায় যে সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকেই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। বোঝা গেল? আরেকবার শুনে রাখো যে যে বাক্য দ্বারা সমাস নির্ণয় করা হয় তাকেই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। অথবা সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকেই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। তাহলে ব্যাস বাক্যের দুটি অংশ আমি আগে বলেছি। ব্যাস বাক্যের দুটি অংশ কি কি? একটা হচ্ছে পূর্বপদ আর একটা পরপদ বা উত্তরপদ। এক কথায় পরপদের আরেক নাম উত্তরপদ। আর সমসমান পদ কাকে বলছি? যে ব্যাস বাক্যের মধ্যে যে যে পদ থাকে অথবা ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে একটি সমসমান পদ বলে। আমরা যদি পদ কাকে বলে তাহলে তোমরা বলবে যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকেই পদ বলে। কিন্তু যদি বলি কি বলে সমসমান পদ কাকে বলে, তখন বলবে যে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকেই সমসমান পদ বলে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে প্রত্যেকটি শব্দকে পদ বলে, আর ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে শব্দকে সমসমান পদ বলে। এই হচ্ছে আমরা সমাসের মূল জিনিসটা আমরা আলোচনা করলাম। আমরা প্রকার ভেবে চলে যাই। তাহলে আমরা সমাসকে কয় প্রকার ধরে নেব? আর যদিও মতভেদ আছে যে সমাস মূলত 4 প্রকার কার কার মতে, কিন্তু আমরা সেদিকে
যাব না, বিতর্কে যাব না। আমরা 6 প্রকার সমাস নিয়ে আলোচনা করবো ধীরে ধীরে। আজকে সংক্ষেপে একটু দ্বন্দ্ব সমাসের একটু পরিচয় করে দিই তোমাদের সঙ্গে। আজকে হচ্ছে প্রথমটির নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। একটি কথা বলে নেওয়া ভালো এই প্রসঙ্গে, যে সমাস কোত্থেকে এসছে। সমাস এসছে সংস্কৃত ভাষা থেকে। বাংলা ভাষায় যে আমরা সমাস করছি, এটি মূলত সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। কথাটি তোমরা মনে রেখো, এক জায়গায় লিখে রাখতে পারো যে সমাস সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসের চেনার সহজ কিছু উপায় আছে, মাত্র 2টি উপায়। তোমরা পয়েন্ট আমি বলে দিচ্ছি, তোমরা পয়েন্টে লিখে রাখো। ব্যাস বাক্যের মধ্যে এবং ও আর এই 3টি অব্যয় বসে। কি কি বসে? এই 3টি কি বসে? অব্যয়। আবার বলছি, এবং ও আর, ব্যাস বাক্যের মধ্যে এবং ও আর এই 3টি অব্যয় যখন দেখবে যে কোনো সমাসে এবং ও আর এগুলো বসেছে, তাহলে নিশ্চয়ই তোমরা ধরে নেবে এটি দ্বন্দ্ব সমাস। আর যদি আরেকটি বৈশিষ্ট্য আছে, চেনার সহজ উপায় আছে, যে সমস্ত পদে একটি হাইফেন এই চিহ্ন বসে। হাইফেন এই চিহ্নটি বসে, হাইফেন। তাহলে সহজে চিনলাম। এই সমাসের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি সমসমান পদের সমান প্রাধান্য থাকে। সমান প্রাধান্য। অনেক সমাস আছে যেগুলো কোনো কোনো পদের পূর্বপদ প্রাধান্য থাকে, কোনো কোনো পদের পরপদ প্রাধান্য থাকে, কোনো পদের কোনো সমাসে আবার কোনো পদেরই প্রাধান্য থাকে না। কিন্তু দ্বন্দ্ব সমাস হচ্ছে প্রত্যেকটি সমসমান পদের সমান প্রাধান্য থাকে। যেমন আমরা যে বলি পিতা ও মাতা, পিতা মাতা। আমরা যদি বলি জলে ও স্থলে, জলে স্থলে। আমরা যদি বলি কাপড় চোপড়, কাপড় ও চোপড়, যাই হোক এরকম। তাহলে এই দ্বন্দ্ব সমাসের অনেক প্রকার আছে, অনেক উদাহরণ আছে। আমি শুধু বলে যাচ্ছি, তোমরা একটু দেখে নিও। আর তাহলে সংজ্ঞাটা আমরা কি দিতে পারি দ্বন্দ্ব সমাসে? আমরা সহজ করে বলতে পারি যে সমাসের প্রত্যেকটি সমসমান পদের সমান প্রাধান্য থাকে তাকেই দ্বন্দ্ব সমাস বলে। আর চেনার যে উপায়টা হচ্ছে, সেটি হচ্ছে যে ব্যাস বাক্যের মাঝখানে এবং ও আর এই 3টি অব্যয় বসে এবং সমস্ত পদে এই চিহ্নটি, হাইফেন চিহ্নটি বসে। দ্বন্দ্ব সমাস সমার্থক হতে পারে, প্রায় সমার্থক হতে পারে, অঙ্গবাচক, সংখ্যাবাচক, বিরোধার্থক, বিপরীতার্থক ইত্যাদি হতে পারে। আমি তোমাদের বইয়ে উদাহরণগুলো আছে, তোমাদেরকে একটু দেখতে হবে, তাহলেই হবে। তবে যেই 4টি সমাস দ্বন্দ্ব সমাসে একটু সমস্যা হয়, সেটি হচ্ছে সমার্থক, প্রায় সমার্থক, বিরোধার্থক আর বিপরীতার্থক সমাস। এই উদাহরণগুলি তোমাদের মুখস্থ করতে হবে। সমার্থক আর প্রায় সমার্থক তোমরা বই দেখো, অনেক কাছাকাছি। বিরোধার্থক আর বিপরীতার্থক একটু ভুল হতে পারে, বিরোধ আর বিপরীতের মধ্যে খানিকটা পার্থক্য থাকতে পারে। স্বর্গ নরক আমরা হয়তো বিপরীত বলতে পারি, কিন্তু এটি বিপরীতার্থক। সমার্থক, আমি উদাহরণে চলে যাই, দ্বন্দ্ব সমাসে তোমরা উদাহরণে চলে যাও। দেখো যে আমরা সমার্থক, প্রায় সমার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক, মিলনার্থক একটু বুঝতে অসুবিধা হয়ে থাকে। আমি বলতে চাচ্ছিলাম যে সমার্থক এবং প্রায় সমার্থক। উদাহরণ দেখো,
সমার্থক শব্দ হচ্ছে হাট বাজার, ঘর দুয়ার, কলকারখানা, মোল্লা মৌলভী, খাতাপত্র। আবার প্রায় সমার্থক ও সহজ শব্দগুলো হচ্ছে কাপড় চোপড়, পোকামাকড়, দয়া মায়া, ধুতি চাদর, এগুলো। আচ্ছা, এগুলো বলি। এছাড়া অন্যগুলো মোটামুটি সহজ আছে। তোমরা, আমি যদি বলি অঙ্গবাচক, অঙ্গবাচক হাত পা হয়ে গেল, অঙ্গবাচক হতে পারে। এছাড়া যদি বলি দুটো ক্রিয়া যোগে, যাওয়া আসা। যদি বলি দুটো বিশেষণ যোগে, ভালো মন্দ। আমি যদি বলি দুটো ক্রিয়া বিশেষণ যোগে, তাহলে বলবে আস্তে শিস্তে, ধীরে সুস্থে, ইত্যাদি। এগুলো সহজ আছে। আরো একটু সমাস আছে, দ্বন্দ্ব সমাস। সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী এক কথায় আমরা এতক্ষণ সাধারণত দেখলাম যে দুটো করে পদ আমরা দেখতে পেয়েছিলাম। এবারে দুইয়ের অধিক যদি পদ হয় তাকে বলা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। যেমন আমরা বিশেষ একজন ডাক্তারের কাছে যাই, আমরা বলি নাক, কান ও গলা। নাক, কান ও গলা। তাহলে এক কথা বলি আমরা নাক, কান, গলা। আমরা কি বলি? নাক, কান, গলার ডাক্তার। নাক, কান, গলা। অথবা যদি বলি সাহেব, বিবি ও গোলাম, কি হয়ে গেল? আমরা বলবো সাহেব, বিবি, গোলাম। আচ্ছা, আরো একটা দ্বন্দ্ব আছে যেটি বলা হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব সমাসের সমস্ত পদটি লোপ পায় না, যা আছে তাই থেকে যায়। বিভক্তি চিহ্ন যা আছে তাই থেকে যায়। আমি যদি বলি দুধে ভাতে, দুধে ও ভাতে, দেখো দুধে ও ভাতে, এখানে এ বিভক্তি, এখানে এ বিভক্তি। আবার যদি সমস্ত পদ করি তখন বলা হচ্ছে দুধে ভাতে। এইখানেও কিন্তু বিভক্তি চিহ্ন থেকে গেল। এগুলোকে বলা হচ্ছে অলুক দ্বন্দ্ব। আমরা বই থেকে আরো কিছু উদাহরণ বলার চেষ্টা করি, তোমরাও একটু দেখে নাও দ্বন্দ্ব সমাসের উদাহরণ। হ্যাঁ, উদাহরণটা দেখার চেষ্টা করছি আমরা। উদাহরণ একটু বেশি করে জানলে ভালো হবে। যেমন দুধে ভাতে, জলে স্থলে, দেশে বিদেশে, হাতে কলমে, এগুলো। আর বহুপদী দ্বন্দ্ব সমাসের উদাহরণ বলেছি সাহেব, বিবি, গোলাম বা নাক, কান, গলা ইত্যাদি, এইগুলো। আচ্ছা, মোটামুটি দ্বন্দ্ব সমাস আমরা শেষ আলোচনা করলাম। আজকে আমি আগেই বলেছি যে সমাস শিখতে বেশ খানিকটা সময় লাগবে, আর একদিনে সবগুলো করতে গেলে তোমাদের তো মাথায় চাপ পড়তে পারে। সুতরাং আমরা টিকটি করে সমাস আলোচনা করব। আজকে আমরা দ্বন্দ্ব সমাস শিখলাম, আমরা সমাসের সংজ্ঞা শিখলাম, সমাসের প্রকারভেদ শিখলাম, সমাস করতে কি কি লাগে সেটিও শিখলাম। তোমাদের একটু যদি আমি স্মরণ করে দেওয়ার চেষ্টা করি, দেখি তোমরা কতটুকু মনে রাখতে পেরেছো। আমি বলেছিলাম সমাস শব্দের অর্থ কি, প্রশ্ন আসতে পারে। সমাস শব্দের অর্থ, হ্যাঁ, মিলন। আর কি আছে? মিলন, সংক্ষেপণ, এক পরিকরণ। সমাস, সমাস এর সংজ্ঞাটা কি বলেছিলাম মনে করতে পারো তোমরা? হ্যাঁ, সমাস এর সংজ্ঞা হচ্ছে যে পরস্পর সম্পর্কযুক্ত বা অর্থযুক্ত, অর্থপূর্ণ সম্পর্কযুক্ত কোনো শব্দ যদি এক পদে মিলিত হয়, একাধিক, দুই বা ততোধিক, কমপক্ষে দুটো শব্দ তো লাগবেই, দুই বা ততোধিক পদকে যখন এক পদে আমরা মিলিত করি তখন তাকে বলা হচ্ছে সমাস। আর অন্যভাবে বলা যায় যে সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকেই আমরা বলছিলাম, দুঃখিত, সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হচ্ছে ব্যাস বাক্য, আমি বলেছিলাম। আর সমস্যবান পদ কাকে বলেছিলাম? সমস্যবান পদ বলেছিলাম ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে সমস্যবান পদ বলেছিলাম। আমি যদি প্রশ্ন করি সমাস মূলত কত প্রকার কারো কারো মতে, তখন তোমরা কি বলবে? নিশ্চয়ই তোমরা বলবে যে কারো কারো মতে সমাস মূলত 4 প্রকার। সেটি হচ্ছে দ্বন্দ্ব, বলছিলাম বহুব্রীহি,
দীর্ঘ অব্যয়ভাব। হ্যাঁ, না আমি দুঃখিত, আমি বলছিলাম যে দিক কত সূত্রটি বলেছিলাম, মনে আছে তোমাদের? দিক কত, দিঘ চলে গেল কর্মধারের মধ্যে, কর্মধারে চলে গেল তৎপুরুষের মধ্যে, তাহলে দিঘ এবং কর্মধারে বাদ কি থাকলে তাহলে দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রী, অব্যয়ভাব, এই চারটি সমাস। তবে সমাস ছয় প্রকারে আমাদের পড়তে হবে। আজকে আমরা বেশি দূর আগাবো না, আগামী ক্লাসে পরবর্তী কর্মধারের সমাসটি আমরা আলোচনা করব। তোমরা বাসায় যে বিভিন্ন প্রকার দ্বন্দ্ব সমাস আমি বললাম, তোমরা বাসায় কাজ দিয়ে না, এই বিভিন্ন প্রকার দ্বন্দ্ব সমাসের যতগুলো উদাহরণ তোমরা পারো তোমরা লিখে দেখাবে আমাকে আমার মেসেঞ্জারে অথবা আমাদের স্কুল পেজে তোমরা পোস্ট করলে আমরা সেটা দেখতে পাবো। আর বাসায় নিশ্চয়ই তোমরা অনুসরণ করবে। আগামী ক্লাসে কর্মধারয় সমাস করব এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।